সুপার কোচিং বেঙ্গলে সকলকে আরো একবার স্বাগত জানাই। আজকের যে বিষয়, সেই বিষয় তোমরা অলরেডি তোমাদের থাম্বনেল দেখে বুঝতে পেরেছো। আজকের যে ভিডিও, এই ভিডিওতে আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে আপরাইজিং এবং ডাউনফল, যে রাজনৈতিক পরিবর্তন, যে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট এবং ডাউনফল, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। এই জন্য এই ভিডিওটির নাম দিয়েছি আমি দ্য বেঙ্গল ফাইলস। তো চলো আস্তে আস্তে শুরু করা যাক। ওয়েস্ট বেঙ্গল সিটি অফ জয় নামে পরিচিত ওয়েস্ট বেঙ্গলের কলকাতা শহর হলো দেশের একমাত্র শহর যেখানে ইন্ডাস্ট্রিয়াল ইকোনমি ডাউনফল সব থেকে বেশি দেখতে পাওয়া যায়। কলকাতার মতো শহর, যা মধ্য এশিয়ার সব থেকে বড় ইকোনমি ছিল, তা আজ মর্যাদা হারিয়েছে, যেখানে সমস্ত জায়গায় দারিদ্রতা, পলিটিক্স এবং বেকারত্ব ছেয়ে রয়েছে। তো চলুন বেঙ্গলের এই অজানা ইতিহাস সম্পর্কে একটু আলোকপাত করা যাক। তার আগে সবাইকে বলবো যে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে। এটা আমার টেলিগ্রাম চ্যানেল, যেখানে তোমরা ডেলি পিডিএফ আর অন্যান্য সমস্ত ইনফরমেশন সবার আগে পাবে। তো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ঠিক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে রয়েছে। আমাদের আরো একটি টেলিগ্রাম চ্যানেল, যেটা সমস্ত স্যার এবং ম্যাডামদের তুমি পাবে, এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও তোমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। টার্গেট আরআরবি বলে ফ্রি অফ কস্টে আমি একটা সেশন শুরু করেছি ইউটিউবে। এর ট্যাগলাইন হলো হয় এবার নয়তো নেভার, যেখানে তোমরা আমার সাথে ডেলি সায়েন্সের ক্লাস, জেনারেল সায়েন্সের ক্লাস করতে পারবে। টাইমটা হলো মনডে টু ফ্রাইডে, রোজ রাত 9টায়। তোমাদের জন্য এক বিরাট এক সারপ্রাইজ অপেক্ষা করে চলেছে। তো এই সারপ্রাইজের জন্য অবশ্যই আমাদের সুপার কোচিং বেঙ্গলে চোখ রাখো। শুরু করা যাক বেঙ্গলের ইতিহাস। বেঙ্গলের ইতিহাস আমি শুরু করতে চাই ব্রিটিশদের আগমন থেকে। ব্রিটিশদের আগমনের সময় ভারতবর্ষ সমস্ত প্রদেশের মধ্যে বেঙ্গল সব থেকে বেশি উর্বর এবং সব থেকে বেশি ধনী প্রদেশের মধ্যে অন্যতম ছিল। আজকের বাংলাদেশ, বিহার, উড়িষ্যা একসময় পশ্চিমবঙ্গের অন্তর্গত ছিল। এইখানকার শিল্প এবং বাণিজ্য ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি উন্নত ছিল। ব্রিটিশরা বেঙ্গলে এই সমস্ত সম্পদের প্রতি লোভ সামলাতে না পেরে তারা বেঙ্গল তথা ভারতবর্ষ জুড়ে এক সুস্থ যুদ্ধের পরিকল্পনা করেন, এবং যার ফলস্বরূপ 23শে জুন 1757 সালে পলাশির যুদ্ধ এবং 22শে অক্টোবর 1764 সালে বক্সারের যুদ্ধ সংগঠিত হয়। এভাবে সর্বপ্রথম এই বাংলা থেকেই ব্রিটিশরা রাজত্ব শুরু করে এবং ধীরে ধীরে তা সমগ্র ভারতবর্ষ তারা দখল করে। এবং বাংলার সোশ্যাল এবং ইকোনমিক ডেভেলপমেন্টকে মাথায় রেখে ব্রিটিশরা ভারতের রাজধানী হিসাবে কলকাতাকে গণ্য করেন। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই সময় বেঙ্গলের বিভিন্ন জায়গায় তাদের ফ্যাক্টরি স্থাপন করেন, এবং এর মধ্যে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যে ফ্যাক্টরি, সেটি তারা স্থাপন করেন 1696 থেকে 1706 এর মধ্যে, যার নাম ছিল ফোর্ট উইলিয়াম দুর্গ। এই দুর্গটি বেঙ্গলের শিল্প এবং স্থাপত্য এর প্রতিরক্ষামূলক ব্যবস্থার জন্য তৈরি করা হয়েছিল। বেঙ্গল থেকে এই সময় বিভিন্ন মূল্যবান পণ্য যেমন সুতি, রেশম ইত্যাদির রপ্তানি করা হতো। এরপর শুরু হয় ব্রিটিশদের ভয়ানক অত্যাচার, যা ভারতবর্ষ তথা বেঙ্গলে সমস্ত ভারতবাসীর ক্ষেত্রে এক বিভীষিকাময় অবস্থার সৃষ্টি করে, যার ফলস্বরূপ আমরা 1943 সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বাংলাকে এক ভয়ানক দুর্ভিক্ষ সম্মুখীন হতে হয়, যাতে প্রায় 30 লক্ষেরও বেশি মানুষ অনাহারে যাদের মৃত্যু ঘটে। পরবর্তীতে এই অত্যাচার সহ্য করতে না পেরে ব্রিটিশদের বিরুদ্ধে বাঙালি তথা ভারতবাসীরা রুখে দাঁড়ায় এবং এক বিরাট বড় আন্দোলন সংগঠিত হয় স্বাধীনতার জন্য। ভারতবর্ষের স্বাধীনতার পেছনে যে মানুষটির অবদান সব থেকে বেশি ছিল, তিনি আর কেউ নন, আমাদের সুভাষচন্দ্র বসু, যিনি একজন ভারতীয় তথা বাংলার এক বীর সন্তান। তার সৃষ্ট আজাদ হিন্দ ফৌজ ব্রিটিশদের কাছে ছিল এক বিভীষিকার মতো। শোনা যায় ক্যাপ্টেন মোহন সিং এর পরে
যখন সুভাষচন্দ্র বসু এই আজাদ হিন্দ ফৌজের দায়িত্ব গ্রহণ করলেন, সেই সময় এই আর্মির সংখ্যা 40,000 থেকে প্রায় 85,000-এ পৌঁছেছিল। পরবর্তীতে আজাদ হিন্দ ফৌজের চাপে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষতি সামলাতে না পেরে ব্রিটিশরা 1947 সালের 15ই আগস্ট ভারতবর্ষ ত্যাগ করেন এবং ভারতবর্ষ স্বাধীন হয়। এছাড়াও আমাদের এই বাংলাতেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, রাজা রামমোহন রয়, রামকৃষ্ণ এবং স্বামী বিবেকানন্দের মতো প্রভৃতি মহান ব্যক্তিত্বের আবির্ভাব ঘটেছিল। উর্বর ভূমি এবং শিল্পের জন্য উপযুক্ত জমি, অনুকূল আবহাওয়া ইত্যাদি হওয়ার সত্ত্বেও বেঙ্গল আজ ভারতবর্ষের সমস্ত রাজ্যের নিচে অবস্থান করে। চলুন দেখে নেওয়া যাক বেঙ্গলের ডাউনফল অফ ওয়েস্ট বেঙ্গল। এই ডাউনফলের সূত্রপাত হয় 1874 সাল থেকে। 1874 সালে ব্রিটিশরা বাংলা থেকে আসামকে সবার প্রথম বিচ্ছিন্ন করে, যার ফলস্বরূপ আসামের চা শিল্প বাংলা থেকে বিচ্ছিন্ন হয়। পরবর্তীতে 1912 খ্রিস্টাব্দে বাংলা থেকে বিহার এবং উড়িষ্যাও বিচ্ছিন্ন হয়, যার ফলস্বরূপ সর্বাধিক খনিজ সম্পদ বাংলা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তা সত্ত্বেও বাংলা সব থেকে বেশি ক্ষতি হয়েছিল 1947 সালের, যখন বাংলা দুটি ভাগে বিভক্ত হয়। ব্রিটিশরা হিন্দু এবং মুসলিম ধর্মের প্রতি পরস্পরের যে সংঘর্ষের বীজ, সেটা অলরেডি বপন করে দিয়েছিল। তার ফলস্বরূপ ইস্ট পাকিস্তান এবং ওয়েস্ট বেঙ্গল দুটি ভাগে বিভক্ত হয়। ভারতবর্ষ ও পাকিস্তান এই বিচ্ছিন্নতা সব থেকে বেশি ক্ষতি করেছিল ভারতবর্ষের তথা বেঙ্গলের পাট শিল্পকে, যার ফলে প্রায় 75% পাট শিল্পের কাঁচামাল ইস্ট পাকিস্তানের দখলে চলে যায়। এছাড়াও সস্তায় উপলব্ধ নাইলনের ব্যবহার বাংলার পাট শিল্পকে সব থেকে বেশি ক্ষতি করে, যার ফলে পাটের চাহিদা কমতে থাকে এবং অধিকাংশ জুট মিল ধীরে ধীরে বন্ধ হতে থাকে। 1947 সালে স্বাধীনতার পর ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বড় আরো একটি সমস্যা ছিল উদ্বাস্তুদের আগমন। উর্বর ভূমি হওয়ার কারণে পূর্ববঙ্গ থেকে বহু মানুষ পশ্চিমবঙ্গে 19 এবং 20 দশকে আসা শুরু করে, যার ফলে ইকোনমিক ডেভেলপমেন্ট এবং রিসোর্সের ওপর এক বিরাট প্রভাব পড়ে। এই সমস্ত সমস্যার সম্মুখীন হওয়া সত্ত্বেও বেঙ্গলের অর্থনীতি এই সময় অন্যান্য রাজ্যের তুলনায় যথেষ্ট ভালো ছিল। শোনা যায় ভারতের ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টে এই সময় বেঙ্গলের প্রায় 30% কন্ট্রিবিউশন ছিল। 1947 থেকে 1958 সালে সময় শুরু হয় ওয়েস্ট বেঙ্গলের ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট। 1958 সালের থেকে 1980 সালের এই সময়কালীন বেঙ্গলের অ্যানুয়াল গ্রোথ ছিল প্রায় 3.5%। এছাড়াও বেঙ্গলের তখন লিটারেসি রেট যথেষ্ট ভালো ছিল, কিন্তু সময় অতিক্রমের সাথে সাথে রাজনৈতিক চাপে বেঙ্গলের বেশিরভাগ ইন্ডাস্ট্রি বন্ধ হতে শুরু করে এবং অন্যান্য সমস্ত রাজ্য বেঙ্গলের তুলনায় এগিয়ে যেতে থাকে এবং ধীরে ধীরে বেঙ্গলের ইকোনমিক গ্রোথ অন্যান্য রাজ্যের তুলনায় কমতে থাকে। বেঙ্গলের পতনের জন্য সব থেকে বেশি দায়ী যদি কেউ হয়ে থাকে, তবে সেটা হলো বেঙ্গলের রাজনীতি। 1947 সালে ভারত স্বাধীন হওয়ার পরে সর্বপ্রথম ভারত তথা বেঙ্গলের সরকার গঠন করেন কংগ্রেস, কিন্তু তারা বেঙ্গল এর সেরকম কোনো উন্নতি করার ইচ্ছে প্রকাশ করেনি, যার ফলস্বরূপ 1947 সালে বেঙ্গল থেকে 27% ইন্ডাস্ট্রিয়াল আউটপুট আসতো, যেটি 1956 সালে কমতে কমতে মাত্র 17%-এ দাঁড়ায়। বেঙ্গলের ইকোনমিক ডাউনফলের আরো একটি কারণ ছিল ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ। এই সময় 60 লক্ষেরও বেশি ইস্ট বেঙ্গল ছেড়ে ওয়েস্ট বেঙ্গলে শরণাপন্ন হতে থাকে। 1980 সালে প্রায় যার সংখ্যা 80 লক্ষেরও বেশিতে পৌঁছায় এবং বেঙ্গল আজও যেই সমস্যার সম্মুখীন হয়ে দাঁড়িয়েছে।
যার ফলে ইকোনমিক ক্রাইসিস লক্ষ্য করা যায়। স্বাধীনতার পরে বেঙ্গলের এই সমস্ত সমস্যার সম্মুখীন হচ্ছিল। সেই সময় 1969 সালে বেঙ্গলের পলিটিক্যাল পাওয়ারের শিফটিং দেখা গেল। 60-এর দশক থেকেই বেঙ্গলে কমিউনিস্ট হাওয়া বইতে শুরু করে। 1977 সালে রাজনৈতিক পরিবর্তন হয় এবং সিপিআইএম ক্ষমতায় আসে। কার্ল মার্কস এবং লেনিন আইডিওলজি, যা কৃষক এবং শ্রমিকের অধিকারের কথা বলে, তা বেঙ্গলের মানুষকে যথেষ্ট প্রভাবিত করেছিল। কিন্তু এই পন্থাও ধীরে ধীরে ব্যর্থ হওয়া শুরু করলো। শ্রমিকদের ইউনিয়নের চাপ, মিছিল ইত্যাদি ধীরে ধীরে বেঙ্গলের শিল্প বিপ্লবের গতি মন্থর করেছিল এবং তাছাড়াও ভারতবর্ষের বৈদেশিক শিল্প এবং শিল্পপতিরা বেঙ্গলকে গুরুত্ব না দিয়ে ধীরে ধীরে গুজরাট, মহারাষ্ট্রকে বেশি গুরুত্ব দেওয়া শুরু করেছিল। ঠিক এই মুহূর্তে আরো অবনতি ঘটায় নকশালপন্থীরা। নক্সালাইট মুভমেন্ট এর কারণে বেঙ্গলের ইকোনমিক ক্রাইসিস আরো দুর্বল হতে থাকে এবং চলতে থাকে অবাধে লুট, যার ফলে স্মল ইন্ডাস্ট্রির পাশাপাশি লার্জ ইন্ডাস্ট্রিও বেঙ্গলে ডেভেলপমেন্ট করা এবং বেঙ্গলে আসা সম্পূর্ণরূপে বন্ধ করে দেয়। অপারেশন বর্গ এবং তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর উদ্যোগে এসএমইর মতো বৃহৎ প্রকল্পে ফলে বেঙ্গলের ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের উন্নতি হলেও বৃহৎ শিল্প ধীরে ধীরে ব্যর্থ হতে থাকে, যার প্রভাব সব থেকে বেশি পড়েছিল ভারতীয় মধ্যবিত্ত শিক্ষিত মানুষের উপর। লার্জ স্কেল ইন্ডাস্ট্রি বন্ধ হওয়ার কারণে ইঞ্জিনিয়ারিং এবং বিজনেস ম্যানেজমেন্ট পাঠরত মানুষেরা কাজের উদ্দেশ্যে বেঙ্গল ছেড়ে অন্যান্য দেশ তথা অন্যান্য রাজ্যে পাড়ি দিতে থাকে, যার ফলে অবশিষ্ট বৃহৎ শিল্পগুলো ধীরে ধীরে কর্মচারীর অভাবে বন্ধ হতে থাকে। 1991 সালে বেঙ্গলের ইকোনমিকে বুস্ট করার জন্য ফরেন ইনভেস্টমেন্টের পলিসি তে কিছু পরিবর্তন আনা হয়, যাতে লার্জ স্কেল ইন্ডাস্ট্রি বেঙ্গলের ইনভেস্টমেন্ট করতে পারে। ফরেন ইনভেস্টমেন্ট আনার জন্য বেঙ্গল গভর্নমেন্টকে ট্যাক্স কনসেশন পলিসি এনেছিল। তা সত্ত্বেও বেঙ্গলের ইকোনমিকে অন্যান্য স্টেটের তুলনায় অনেক পিছিয়ে ছিল, যা আরো একটি কারণ ছিল বেঙ্গলের পুরনো ইন্ডাস্ট্রিয়াল ইনফ্রাস্ট্রাকচার, যা সময়ের সাথে আপডেট করা হয়নি। তাছাড়াও চাষ জমি এবং শিল্পক্ষেত্রে জমির ব্যবহারের ক্ষেত্রে বিরাট বড় বিবাদ ছিল, যার ফলে বড় ইন্ডাস্ট্রি আসা সত্ত্বেও জমি বিবাদের কারণে তা বন্ধ হয়ে যায়। যার সব থেকে বড় উদাহরণ আমরা দেখতে পাই বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে টাটা ন্যানো কারখানার স্থাপন বন্ধ হয়ে যাওয়া। আপনাকে অনেক অনেক সেলুট জানাই। আপনার মতন ব্যক্তিত্ব বেঙ্গল তথা ভারতবর্ষে খুবই দুর্লভ। এরকম ব্যক্তিত্বের মানুষ থাকা অবশ্যই রাজনীতিতে অবশ্যই থাকা জরুরি, না হলে কোনোদিন কোনো দেশের উন্নতি হতে পারে না। যাই হোক, 2006 সালে ওয়েস্ট বেঙ্গলের কাছে টাটা ন্যানোর মতন বড় কারখানা স্থাপনের এক সুবর্ণ সুযোগ ছিল, যা বেঙ্গলের ইকোনমিকে যথেষ্ট বুস্ট করত। কিন্তু বিরোধী পার্টির বিরোধিতা, কৃষকের বিরোধিতা ইত্যাদির কারণে রতন টাটাকে ব্যর্থ হয়ে টাটা ন্যানোর যে প্রজেক্ট সেটি গুজরাটে শিফট করতে হয়, যার ফলস্বরূপ বিরোধী পার্টি অর্থাৎ মমতা ব্যানার্জি যথেষ্ট ফায়দা হয়। কিন্তু বেঙ্গলের ইকোনমি আরো এক ধাপ পিছিয়ে পড়ে, যেখান থেকে বেঙ্গলের ইকোনমিকে আর তুলে আনা সম্ভব ছিল না। টাটা ন্যানোর এই ব্যর্থতার পরে বড় ইন্ডাস্ট্রি বেঙ্গলে কারখানা স্থাপন করার আর কোনো প্রচেষ্টা করেনি। 2011 সালে আরো একবার রাজনৈতিক পথ পরিবর্তন আমরা দেখতে পাই। মমতা ব্যানার্জির সরকার অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস পার্টি বিপুল ভোটে জয়যুক্ত হয়। এরপরের ইতিহাস আমাদের কাছে অজানা নয়। বেঙ্গলের এই দুর্বল রাজনীতি বেঙ্গলকে আরো একবার মাটিতে নামিয়ে আনে। যে কোনো রাজ্যকে উন্নতি করতে গেলে সবার আগে প্রয়োজন শিক্ষা, যা আমাদের এই সরকারের আমলে সব থেকে বেশি
দুর্নীতি দেখাতে পারে এবং সব থেকে বেশি দুর্নীতি হয় এই জায়গায়। তাছাড়াও অন্যান্য ক্ষেত্রে আরো দুর্নীতি তো রয়েছেই, সেগুলো না হয় বাদই দেওয়া যাক। রাজ্যের উন্নতি করতে গেলে সর্বপ্রথম বৃহৎ আকারের শিল্পের প্রতি নজর দেওয়া অবশ্যই প্রয়োজন। তাছাড়াও স্বল্পস্থায়ী কিছু প্রকল্পের উপর ভিত্তি না করে লার্জ স্কেল ইন্ডাস্ট্রি গড়ে তুলতে হবে। একসাথে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। একটা সময় বিশ্ববাসী বলতো যে হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। আজ আমরা এই বাংলার এই ঐতিহ্যকে সম্পূর্ণরূপে হারিয়ে ফেলেছি। এই ঐতিহ্যকে ফিরিয়ে আনার কর্তব্য যেমন আমার, তার পাশাপাশি তোমারও। তাই চলো গড়ে তুলি আমরা এক সুন্দর সমাজ এবং একসাথে এই দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াই এবং এক সুন্দর বাংলাকে গড়ে তুলি। আমার টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে যাও। আর আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিও। একটু আমাদের যে কোর্স, সেই কোর্স স্ট্রাকচার সম্পর্কে একটু তোমাদের কাছে আলোচনা করব। দেখো আমাদের কোর্স স্ট্রাকচার সম্পর্কে তোমরা দেখতে পাচ্ছ, যেখানে আমরা তোমাদেরকে বেঙ্গল সেন্ট্রাল, যেখানে তুমি বেঙ্গল সেন্ট্রালের সমস্ত রকম সেন্ট্রাল লেভেলের এক্সাম পেয়ে যাচ্ছ কত টাকায় না, মাত্র 899 টাকায়। এই অফার নিতে গেলে তোমাকে কি করতে হবে, পিআরওটি এই কুপন কোড তোমাকে ব্যবহার করতে হবে। যেখানে তুমি এসএসসি ফাউন্ডেশন দিশারি কোর্স, এসএসসি জিডি, এনটিপিসি সাম্প্রতিক ঘটনাবলী, এনটিপিসি, আরআরবি গ্রুপ ডি, এসবিআই ক্লার্ক, আরআরবি এএলপি, টেকনিশিয়ান, আরপিএফ, অল রেলওয়ে বেঙ্গলি সমস্ত সম্পূর্ণরূপে রেকর্ডেড পাবে, এমটিএস ইত্যাদি ইত্যাদি যত এসএসসি এবং আরআরবির এক্সাম রয়েছে সমস্ত এক্সামের তুমি প্রিপারেশন নিতে পারবে আমাদের সাথে। কত টাকায়? মাত্র 899 টাকায়। যদি কেউ স্পেশালি রেলওয়ের জন্য প্রিপারেশন নিতে চাও তো অল রেলওয়ে বেঙ্গলি, যেটা আমাদের অলরেডি চালু অবস্থায় রয়েছে, সেই 12 মাসের জন্য তুমি অল রেলওয়ে বেঙ্গলি নিতে পারো যে কোনো রেলের পরীক্ষার প্রিপারেশন নেওয়ার জন্য। তোমাকে পিআরওটি এই কুপন কোডটি ব্যবহার করতে হবে। তোমরা অন্যান্য আমাদের কোর্সও নিতে পারো, ইন্ডিভিজুয়াল কোর্স, তো যেখানে আরআরবি এনটিপিসি রয়েছে, আরআরবি গ্রুপ ডি রয়েছে, অন্যান্য কোর্সও রয়েছে। তবে আমার মনে হয় ইন্ডিভিজুয়াল কোর্স নেওয়ার থেকে কম্বাইন্ড কোর্স তোমার বেশি লাভজনক হবে। যে কোনো কোর্স নেওয়ার জন্য পিআরওটি কুপন কোড ব্যবহার করো, বা তুমি এই নাম্বারে, যে নাম্বারটি তুমি দেখতে পাচ্ছ এই নাম্বারে একটা এসএমএস করতে পারো আমাকে। হোয়াটসঅ্যাপে আমাকে হাই লিখে পাঠিয়ে দাও, আমি তোমাকে অবশ্যই লিংক পাঠিয়ে দেবো। সেই লিংকে ক্লিক করো এবং যুক্ত হতে পারো। অথবা তোমার কোনো রকম যদি কোয়ারি থেকে থাকে, তোমার কোনো রকম যদি বক্তব্য থেকে থাকে, তবে তুমি আমাকে এসএমএস করতে পারো এই নাম্বারে। অবশ্যই আমি সেই এসএমএস এর উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল ছোট্ট একটা আলোচনা। সবাইকে আরো একবার বলবো যে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিতে, একটা করে লাইক করে দিতে, এবং অবশ্যই কমেন্ট করো কেমন লাগলো ওয়েস্ট বেঙ্গলের এই ইতিহাস। তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ। জয় হিন্দ, জয় ভারত।